ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে একটা ভিন্ন পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই গত 15 বছর ধরে স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নষ্ট করেছে, পুলিশ প্রতিষ্ঠানও তার বাইরে ছিল না। আজকে পুলিশ কেন গণহত্যার সহযোগী বলা হচ্ছে, কিংবা পুলিশের বিরুদ্ধে কেন জনগণ এত ক্ষুব্ধ হলো যে বিভিন্ন জায়গায় পুলিশের কিছু অফিসারকে মেরে ঝুলিয়ে দিল, অনেক থানায় অগ্নিসংযোগ করা হয়েছে। কারণ পুলিশকে গত 15 বছরে এই সরকার ভোট ডাকাতি থেকে শুরু করে বিরোধী দল নির্মূলে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। এখন যে জনগণের প্রত্যাশা যে নতুন বাংলাদেশ, যেখানে কোনো অন্যায় অবিচার থাকবে না, নাগরিক অধিকার থাকবে, নাগরিকদের মর্যাদা থাকবে এবং নাগরিকদের ভ্যাট ট্যাক্সের পয়সায় পুলিশ সহ সকল প্রতিষ্ঠান পরিচালিত হয়। আমরা বর্তমান পুলিশ প্রধানের সাথে আমাদের মতবিনিময় করতে এসেছিলাম এবং তার মধ্যে দিয়ে আমরা আমাদের কিছু বিষয় আমরা শেয়ার করেছি এবং তাদেরও কিছু বিষয় আমরা জেনেছি। যেমন আমাদের উদ্বেগের জায়গাটা ছিল যে এখন পর্যন্ত পুলিশি ব্যবস্থা কিন্তু তৃণমূল পর্যায় পর্যন্ত সক্রিয় হচ্ছে না। পুলিশের যে পেট্রোলিং বলেন, এখন তৃণমূল পর্যায় পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে পুলিশ। কোথাও যদি একটা দুর্ঘটনা ঘটে, সেটা চুরি, মারামারি কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, সেখানে মানুষ প্রথম কিন্তু থানায় কিংবা পুলিশের দ্বারস্থ হয়। কিন্তু আমরা গত কয়েকদিনের কিছু ঘটনা দেখতে পেয়েছি যে পুলিশের কাছ থেকেও সেই ধরনের রেসপন্স পাওয়া যাচ্ছে না। এবং এর পেছনে একটা বাস্তবতা হচ্ছে এটাও ঠিক যে বর্তমানে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা ছিল, তার ফলে পুলিশের মধ্যেও একটা ভয় রয়েছে যে জনগণের মুখোমুখি হতে, বিশেষ করে আপনার থানা পর্যায়ে যারা কাজ করে। এখন এই গণ অভ্যুত্থানের পরে অনেকেই পুলিশের উপরে চাপ প্রয়োগ করতেছে, আবার সেটাও একদিকে কাম্য নয়। আবার একইভাবে পুলিশ যে তাদের মোটিভেশন নিয়ে কাজ করবে সেটাও প্রত্যাশিত। সেই জায়গা থেকে আমরা বলেছি যে পুলিশের মধ্যে যারা সুস্পষ্ট অপরাধের সাথে যারা জড়িত ছিল, মানুষের উপরে হামলা গুলি চালিয়েছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা। ইতিমধ্যেই সম্ভবত 105 জন পুলিশ অফিসার আপনার যারা সার্ভিসে আছেন মামলার আসামি হয়েছেন। আমরা মনে করি যে সেই সংখ্যাটা যদি আরও বাড়ে সেটাও অবাক হওয়ার কোনো কারণ নেই। কারণ যারা একেবারেই নিয়ম নীতির তোয়াক্কা না করে এই ধরনের অপকর্ম করেছেন, ঘুষ, দুর্নীতি, বিভিন্ন মানুষের উপরে জুলুম এবং সর্বশেষ এই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছেন, তাদের তো বিচারের মুখোমুখি হতেই হবে। এবং পুলিশের একটা সংস্কার দরকার। বিশেষ করে অনেকদিন ধরে পুলিশের মধ্যে আলোচনা হচ্ছে আপনার থানা পর্যায়ে সেবার মান উন্নয়নের জন্য আপনার থানা পর্যায়ে একজন বিসিএস পুলিশ অফিসারকে আপনার এএসপিকে পদায়ন করা, যেটা আপনার ধরেন ইউএনও কিংবা অন্যান্য থানার কর্মকর্তা তারা অনেকেই বিসিএস ক্যাডার থেকে যায়। সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পুলিশকে আপনার রাজনৈতিক প্রভাবের বাইরে রাখার জন্য বা পুলিশ যেন স্বাধীনভাবে একটা সংস্থা হিসেবে কাজ করতে পারে, তার জন্য একটা পুলিশ কমিশন নিয়ে আলোচনা হয়েছে। এবং বিশেষ করে পুলিশ সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে আমরাও যেই সেবাটা আশা করি, বিশেষ করে ধরেন পুলিশের সহ বিসিএসের যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা, তাদের অনেকের দেখা যায় ফার্স্ট ক্লাস অফিসার, তাদের বেতনটা সর্বসাকুল্যে 32 থেকে 35 হাজার টাকা। এখন একটা প্রাইভেট সেক্টরেও ধরেন ভালো ব্যাংক কিংবা কর্পোরেট প্রতিষ্ঠানেও 40-45 হাজার টাকা বেতনে অনেকের চাকরি হচ্ছে। তো কাজে আপনি যদি পুলিশ সহ প্রশাসনকে ঘুষ দুর্নীতি মুক্ত করতে চান, তাহলে কিন্তু অবশ্যই বর্তমান বাজার এবং জীবনযাত্রার মানের সাথে সঙ্গতি রেখে তাদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করতে হবে। যেমন পুলিশ একটা থানা হঠাৎ করে ফোন আসলো, কোথায় একটা লাশ পাওয়া গেল, কোথায় একটা দুর্ঘটনা ঘটলো, সেখানে কিন্তু পুলিশকে যেতে হয়, কয়েক ঘন্টা সেখানে স্টে করতে হয়, তার গাড়ি নিয়ে জ্বালানি উঠতে হয়, তার সেখানে স্টে করতে হয়। কাজেই সেক্ষেত্রে পুলিশকে যদি এই যথাযথ অ্যালাউন্স বা ভাতাটা না দেওয়া হয়, তাহলে কিন্তু পুলিশ দুর্নীতিতে নিমজ্জিত হবেই। যেমন আপনারা আগে শুনেছেন যে এর আগে এয়ারপোর্ট থানায় পুলিশের বদলি হতে 2 কোটি টাকা লাগে, বিভিন্ন আপনার গুরুত্বপূর্ণ নগরীতে থানায় পদায়ন নিতে 1 কোটি 1.5 কোটি টাকা লাগে, এসপির আপনার বদলের ক্ষেত্রেও টাকা লাগে। তো এই বর্তমান পুলিশ প্রধান সহ তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা পরিষ্কারভাবেই বলেছে, এখন বর্তমান পরিস্থিতিতে যাদের যোগ্যতা, দক্ষতা, পেশাদারিত্ব রয়েছে তাদেরকেই তারা বিভিন্ন থানা, জেলা এবং বিভিন্ন দায়িত্বে তাদেরকে দায়িত্ব দিচ্ছে। সেক্ষেত্রে তারাও পুলিশকে নির্দেশনা দিচ্ছে, তাদের এই বদলিতে কিংবা পদোন্নতিতে যেমন কোনো নজরানা নেওয়া হয় নাই, তারাও যেন জনগণের কাছ থেকে কোনো নজরানা না নেয়। এবং এই বিষয়ে পুলিশ খুবই আপনার সতর্ক রয়েছে। এবং সাম্প্রতিক সময়ে যে মামলাগুলো হচ্ছে, সেখানে অনেক মামলায় দেখা গেছে যে যারা সংশ্লিষ্ট না
তাদেরও নাম এসেছে বা তারা আসামি হয়েছে। এখন এটা পুলিশের জন্য যেমন বিব্রতকর, আমাদের জন্য এটা বিব্রতকর। কারণ শেখ হাসিনার আমলে আমরা গায়েবী মামলা, মিথ্যা মামলা দেখেছি। এখন আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। সেখানে যদি এই ধরনের গায়েবী মামলা, আজগুবি মামলা থাকে, তাহলে তো এটা আসলে মানুষকে আমি মনে করি যে উদ্বিগ্ন করবে। সেই জায়গা থেকে আমরা পুলিশকে বলেছি, পুলিশও আমাদেরকে কাছে সেটার একটা ব্যাখ্যা দিয়েছে বা বলেছে, যেমন এই মামলাগুলো বেশিরভাগ কোর্টের ডিরেকশনে হচ্ছে। কোর্টের ডিরেকশন হইলে সেটার থানা পরিবর্তন করতে পারে না। এবং এই মামলার যারা বাদী, বিশেষ করে যারা মামলাগুলো দিচ্ছেন, তাদেরও কিন্তু খেয়াল রাখতে হবে যে তাদের কারোর সাথে ব্যক্তিগত রেষারেষি কিংবা কারোর সাথে শত্রুতা, সেই কারণে যে একজনকে মামলায় ঢুকিয়ে দিলাম সেইটাও যেন না করে। তাহলে এই ধরনের হয়রানি কিংবা এই ধরনের একটা আজগুবি মামলায় আসামি করার ফলে তাদেরও কিন্তু শাস্তি পেতে হবে। সেই বিষয়ে যারা মামলা দায়ের করবেন, আমরা একটা প্রস্তাব রেখেছি যে সুনির্দিষ্ট অভিযোগে কেন তাকে আসামি করা হচ্ছে, প্রত্যেকের সম্পর্কে 2-4 লাইন একটা নোট নেওয়া, তাহলে হচ্ছে পুলিশ দায়টা এড়াতে পারবে। বিকজ এই যে আগে যেভাবে পুলিশকে দিক নির্দেশনাটা দেওয়া ছিল বিরোধী দল নির্মূলের জন্য, যাকে খুশি মামলায় দেওয়া, দেশের বাইরে আছে দেশে আছে তাকেও মামলায় দেওয়া, সেটি তারা যথাযথভাবে শুনেছে। এবং আমাদেরকে বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে পুলিশের মোটিভেশন এবং মনোবল বৃদ্ধি করার জন্য জনগণের এবং রাজনৈতিক দল, নাগরিক সমাজ সকলের সহযোগিতা চেয়েছে। সেই জায়গা থেকে আমরাও বলেছি যে জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে যদি একটা নাগরিক কমিটি করে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ সবার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মতবিনিময় করা যায়, তাহলে দেখা যায় নাগরিকদের সাথে কিংবা ছাত্র জনতার সাথে পুলিশের একটা সংযোগ তৈরি হবে, একটা মতবিনিময় তৈরি হবে। তখন পুলিশের প্রতিও আস্থা বিশ্বাসটা ধীরে ধীরে ফিরে আসবে। আচ্ছা, ইতিমধ্যেই যে মামলাগুলো হয়েছে, যে গায়েবী মামলা যেটা বলছিলেন যে যাকে তাকে হত্যা মামলায় আসামি করে ফেলা হচ্ছে, যেটা এখন নানানভাবে সমালোচিত, এই বিষয়ে আইজিপি মহোদয় কিছু বলেছেন আপনাকে? হ্যাঁ, উনি পরিষ্কারভাবেই বলেছে যে যেই মামলাগুলো হচ্ছে, এই মামলায় কাউকে আসামি করা হলেই যে গ্রেপ্তার হবে এমনটা না। এখানে তারা যাচাই বাছাই করেই তাদেরকে, যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং যদি নিরপরাধ কেউ আপনার আসামি হয়ে থাকে, তাদেরকে চার্জশিট থেকে কিংবা নামের তালিকা থেকে বাদ দেওয়া হবে। এবং এই জন্য বিশেষ করে তিনি রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজের সহায়তা চেয়েছে যে যারা এই মামলাগুলো দায়ের করছে, অনেক জায়গায় ওসি মামলা না নিলে হুমকি দেওয়া হচ্ছে যে তাকে সহ কোর্ট থেকে আসামি করা হবে। তাহলে যদি প্রশাসনের উপরে এই ধরনের একটা চাপ তৈরি করা হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়াবে। আর তৃণমূল পর্যায় পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ প্রশাসনের সহযোগিতার কিন্তু কোনো বিকল্প নাই। সেই ক্ষেত্রে অবশ্যই গত 15 বছরে যারা এই সরকারের আপনার বেনিফিশিয়ারি ছিল, বিশেষ করে বেনিফিশিয়ারি হওয়ার ফলে যারা দুর্নীতি, দুঃশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে, আমরা পরিষ্কারভাবে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি। কারণ এই অপকর্মকারীরা যদি আপনার পুলিশের মধ্যে থাকে, তাহলে ওই আপনার 1 মণ দুধের মধ্যে যেমন 1 ফোঁটা চনা পড়লে দুধ নষ্ট, ঠিক একইভাবে এইরকম কালপ্রিটরা যদি পুলিশের মধ্যে থাকে, তাহলে আপনার পুলিশ প্রশাসনের যেই সংস্কার আমরা চাচ্ছি, কাঙ্ক্ষিত সংস্কার, সেটা তারা পারবে না বা সেটা সফল হবে না। সেই জন্য তারাও এই বিষয়ে আপনার ভাবছে। এবং বিশেষ করে আপনি জানেন যে ডিবি কার্যালয়ে আমি 2 দফায় আপনার 10 দিনের রিমান্ডে ছিলাম। আমি দেখেছি কিভাবে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, ছাত্রদের উপরে নির্মম, নিষ্ঠুর নির্যাতন হয়েছে। আমরা পরিষ্কারভাবেই দাবি জানিয়েছি সেই অফিসারদেরকে চিহ্নিত করে যেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়। এবং সেই ক্ষেত্রে তাদেরও পরামর্শ, কেউ যদি এরকম নির্যাতনের আপনার থেকে থাকে, তারা চাইলে নির্যাতন আপনার এই হেফাজতে নির্যাতন প্রতিরোধ আইনে তারা মামলা করতে পারে, এটাও তারা বলেছে পুলিশের বিরুদ্ধে। জি, যারা জড়িত তাদের বিষয়ে। আহ্বানের প্রেক্ষিতে অনেক পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে যোগদান করেছে এবং সেই জায়গা থেকে তারা এখনো তাদের কোনো অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে না। মানে এই জায়গাটাকে আরেকটু ত্বরান্বিত করার ক্ষেত্রে আপনারা কোনো দাবি বা প্রস্তাবনা পেশ করেছেন কিনা? না, আমরা এতদিন যেটা জেনেছিলাম, অনেকে যে তথ্যটা দিয়েছিল সেটা অনেকাংশে সঠিক নয়, যে পুলিশ খুব কাজে যোগ দেয়নি। তারা বলেছে সর্বসাকুল্যে সেই নাম্বারটা 1-150 মতো হতে পারে, বিশেষ করে এই যে মামলার আসামি কাজের প্রতি। প্রথম হচ্ছে দেখেন, এখানে 2টা স্টেক হোল্ডারদেরই ভূমিকা গুরুত্বপূর্ণ। যে পুলিশ যেমন একটা ভূমিকা রাখবে, আমাদের ছাত্র জনতা, নাগরিকদেরকেও এখানে একটা ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এটা ঠিক পুলিশের মধ্যে একটা আতঙ্ক আপনার তৈরি হয়েছে, বিশেষ জনগণ যেভাবে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে,
এবং বিভিন্ন জায়গায় মেরে টেরে ঝুলিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা আতঙ্ক থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেই জন্য আমরা বলেছি তারাও যেন জনগণের সাথে মতবিনিময় করে, জনগণও যেন তাদের সাথে সহযোগিতা করে, এবং আমরা এইটুকু আস্থা রাখতে চাই যে তারা দ্রুত সময়ের মধ্যে পুলিশকে পুরোপুরি সক্রিয় করবেন। এবং পুলিশি ব্যবস্থা, যেমন ধরেন পুলিশের প্রায় 5 শতাধিক ওই যে গাড়ি আপনার নষ্ট হয়েছে, এখন এই গাড়িগুলো যদি না থাকে তাহলে তো আপনার পুলিশ টহলে বের হতে পারবে না, পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করতে পারবে না। সেই জন্য পুলিশের এখানে ফান্ড প্রয়োজন। বিভিন্ন আপনার বড় বড় প্রতিষ্ঠান তাদের কর্পোরেট দায়বদ্ধতা থেকে তারা বিভিন্ন সরকারি সংস্থাকে সহযোগিতা করেন, তারা এই ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করতে পারেন। এবং আমরা আশা করি যে খুব অল্প সময়ের মধ্যে ওনারা এই পুলিশকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন এবং পুলিশকে সক্রিয় করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। একটু ছবি নিই।